রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিত ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে বুধবার ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি বলছে, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করবে। এছাড়া শিক্ষিত বেকারদের জন্য জামায়াত মাসে ১০,০০০ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণের প্রস্তাব এবং দলটি ৫ বছরে ১০ মিলিয়ন যুবককে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার পাশাপাশি ৫ মিলিয়ন কর্মসংস্থানের নিশ্চয়তা দিচ্ছে। অন্যদিকে নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের মধ্যে ১ কোটি লোকের কর্মসংস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতা সহ রাষ্ট্র গঠনে নানা চমক নিয়ে প্রায় চূড়ান্ত হয়েছে বিএনপির ইশতেহার। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০-এর রূপরেখা সংযোজিত সেই সম্ভাব্য ইশতেহার আগামী শুক্রবার ঘোষণা করার কথা জানিয়েছে বিএনপি, যেখানে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে ১৮ থেকে ৩৩ বছর বয়সী প্রায় ৪.৫ কোটি যুবকের কর্মসংস্থান ও বেকার ভাতার মতো জনমুখী এবং জীবন ঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষ জায়গা পেয়েছে বলে জানা গেছে। তবে রাজনৈতিক দলগুলোর এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সরকারের কাঠামোগত দক্ষতা বাড়লে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব, কিন্তু সরকারের যেই পরিমাণ অতীত ঋণ রয়েছে তাতে এই ব্যয় মেটানো আগামী নতুন সরকারের জন্য কঠিন। তাহলে কি অতীতের ন্যায় এবারও রাজনৈতিক দলগুলোর ইশতেহার নির্বাচনী গালগল্প হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েই যাচ্ছে? এসব নিয়েই আজকের রাজকাহনের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডক্টর হাফিজুর রহমান এবং আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মাহবুব কামাল, জামায়াত ইসলামী আজকে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এবং এই প্রথম জামায়াত ইসলামী এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার কথা বলছে। তারা সেই এককভাবে নির্বাচন করতে যাচ্ছে এবং ২৬টি বিষয়কে তারা প্রাধান্য দিয়ে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেই ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা বলেছে এবং নারীর ক্ষমতায়নে তারা জোর দিয়েছে। কি বলতে চান? না, ইশতেহার মানে তো প্রমিস, না? প্রমিস টু দি নেশন। তো আমি গাড়িতে যখন আসতেছিলাম, আমি প্রমিস নিয়ে কিছু জিনিস ভাবতেছিলাম যে হোয়াট ইজ প্রমিস। তো প্রথমে আমার এই রবার্ট ফ্রস্টের কবিতার একটা লাইন মনে পড়ল, আমেরিকার যে ন্যাশনাল পোয়েট। সেটা হচ্ছে, বাট আই হ্যাভ এ প্রমিস টু কিপ অ্যান্ড মাইলস টু গো। আমার একটা প্রমিস আছে, রক্ষা করতে হবে এবং আমাকে মাইলস টু গো। প্রমিস নিয়ে নানা রকম কথা আছে সাহিত্যে। যেমন একটা আছে, এ প্রমিস ইজ এ ক্লাউড, ফুলফিলমেন্ট ইজ রেইন। মানে প্রমিস হচ্ছে আপনার মেঘ আর বৃষ্টি হচ্ছে এইটার ফুলফিলমেন্ট। মানে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হলো ততক্ষণ পর্যন্ত এই ইশতেহার, এই প্রমিসের কোনো মূল্য নেই, এটা ক্লাউড থেকে যাবে। আরেকটা আছে, ডোন্ট টক, অ্যাক্ট, ডোন্ট সে, শো, ডোন্ট প্রমিস, প্রুফ। এবং ফাইনালি আরেকটা বলে দেই, সেটা হচ্ছে, থ্রি থিংস শুড নট বি ব্রকেন। একটা হচ্ছে প্রমিস, আরেকটা হচ্ছে ট্রাস্ট, আরেকটা হচ্ছে সামওয়ানস হার্ট। এই তিনটা জিনিস ভাঙা উচিত না। প্রমিস, প্রতিজ্ঞা, বিশ্বাস এবং কোনো হৃদয়, এই তিনটা জিনিস ভাঙা উচিত না। এখন এই যে প্রতিশ্রুতি হচ্ছে, সব নির্বাচনে আমরা দেখি ইশতেহার, নানা রকম প্রতিশ্রুতি এবং বিগ বিগ টক, যেগুলোর সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস্তবতার কোনো মানে বাস্তবতা বলে না যে এগুলো বাস্তবায়নযোগ্য। তারপরও আমরা একটা সুইট ড্রিম দেখাই, হ্যাঁ, একটা মিষ্টি স্বপ্ন দেখাই। এবং আমি বলি কি, আমার পার্সোনাল যেটা, সেটা হচ্ছে যে বড় বড় প্রমিস দেখানোর দরকার নাই। বড় বড় প্রমিস না দেখিয়ে ছোট ছোট প্রমিস, যেগুলোর বাটারফ্লাই ইফেক্ট আছে, হ্যাঁ, অর্থাৎ ছোট প্রমিস কিন্তু আলটিমেটলি এইটা মানে বাস্তবায়িত হবে এবং বড় বড় ক্ষেত্র তৈরি করবে, সেইটা করা উচিত। আমরা আসলে করি কি, এত বড় মানে ইশতেহার দেই যেটা আসলে শেষ পর্যন্ত হতাশা তৈরি করে। যাই হোক, এখন জামাতের যেটা আপনি বললেন না, আমি প্রথমে জামাতের যে এই যে নারী বিষয়ক যেটা, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে জামাতের ইশতেহার আছে ৮ ঘন্টার মধ্যে ৫ ঘন্টা তাদের কাজ করতে হবে, ঠিক আছে? এবং এই ৩ ঘন্টার যে আপনার
রেমুনারেশন বা ওয়েজ যাই বলি না কেন এইটা রাষ্ট্র দেবে, ঠিক আছে? কেন, কি কারণে রাষ্ট্র দেবে? মানে নারীরা কাজ করবে, কাজের বিনিময়ে তারা তাদের পারিশ্রমিক পাবে, সে অনুযায়ী তারা একটা গ্রেসফুল লাইফ লিড করবে, একটা মর্যাদা সম্পন্ন লাইফ লিড করবে। আপনার এই যে 3 ঘন্টার পারিশ্রমিক, এটা তো এক ধরনের পিটি, এক ধরনের দয়া, এক ধরনের করুণা। কেন নারীদের করুণা করা হচ্ছে কেন? ইভেন সৌদি আরবে দেখেন কোথায় আছে এটা যে নারীরা 5 ঘন্টা কাজ করবে? পৃথিবীর কোথাও আছে? সৌদি আরবের নারীরা ড্রাইভ করতেছে, তারা কনসার্টে যাচ্ছে, হ্যাঁ। আর এখানে আপনি বলতেছেন যে 8 ঘন্টা, এইটা মানে 3 ঘন্টা বাসায় রাখা হবে, হ্যাঁ, তারপরে সেইটার বিনিময়ে ইয়ে করা হবে, কি বলে যে পারিশ্রমিক দেওয়া হবে। এইটা আমি বলি যে এইটা নারীর জন্য একটা অমর্যাদাকর সিদ্ধান্ত আমি বলবো। এবং এই বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনাও কিন্তু ইতিমধ্যে হচ্ছে যে আসলে এই যে তারা প্রতিশ্রুতিটা দিচ্ছে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারবে কিনা। আমি ডক্টর হাফিজুর রহমানের কাছে একটু যেতে চাই এই বিষয়টা নিয়ে। ডক্টর হাফিজুর রহমান, আপনারা আজকে যেই 41 দফা নির্বাচন ইশতেহার দিয়েছেন সেগুলো শুনতে যে কথাটি বলছিলেন মাহবুব কামাল, যে শুনতে খুব মধুর শুনিয়েছে, প্রতিশ্রুতিগুলো খুব মধুর, কিন্তু বাস্তবায়ন আসলে কতখানি কঠিন হতে যাচ্ছে সামনের দিনগুলোতে, সেই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসি দর্শকদেরকে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আমাদের ইশতেহার প্রকাশ করেছে। আপনি যেটা বলেছেন ফর দ্য ফার্স্ট টাইম করতেছে 300 আসনের, আসলে এটা এই শতাব্দী দেখলে এটা মনে হতে পারে, কিন্তু 91, 96 বা আগেও জামাত ইলেকশন করেছে সব আসনে। তো এখানে আমাদের ইশতেহারের দুইটা পার্ট, মানে ইন পার্টিকুলার ইশতেহার তৈরি করতে গিয়ে একটা হলো এক্সপার্টদের ওপিনিয়ন, আমাদের হিউজ এক্সপার্ট এখানে এঙ্গেজ হয়েছে। সেটা আমাদের যারা দেশে আমাদের এক্সপার্টরা আছেন, পুলিশ এক্সপার্টরা এবং প্রবাসী বাংলাদেশি যারা এক্সপার্ট আছেন তাদের এক্সপিরিয়েন্স এখানে নেওয়া হয়েছে। পাশাপাশি জনতার ইশতেহার নামে একটা ওয়েবসাইট চালু করেছে জামাত ইসলামী, সেখানে প্রায় 40,000 আপনারা জনতার ইশতেহারই বলেছেন, 40,000 মানুষের মতামত আমরা এখানে পেয়েছি। এর বাইরেও আমরা বিভিন্ন সময় সার্ভে করেছি, ওই সার্ভের আলোকে আমরা ইশতেহার প্রণয়ন করেছি। আপনি জেনে থাকবেন যে আমাদের ইশতেহারের তিনটা ভার্সন রয়েছে। একটা হচ্ছে যে এটা পকেট ভার্সন, যেটা আমরা বলছি, এখানে আমাদের 10টা মৌলিক প্রতিশ্রুতি আমরা এখানে দিয়েছি। এই পকেট ভার্সনে 5টা ইয়েস এবং 5টা নো, এটা আমাদের একদম বেসিক একটা প্রতিশ্রুতি। আমরা 5টা ইয়েসে বলতেছি ইয়েস টু অনেস্টি, মানে সততা, সেকেন্ড হচ্ছে ঐক্য, থার্ড হচ্ছে ইনসাফ, ফোর্থ হচ্ছে দক্ষতা এবং ফিফথ হচ্ছে কর্মসংস্থান। 5টা নো আমরা বলতেছি। 1 নম্বর হচ্ছে দুর্নীতি আমরা না বলতেছি। সেকেন্ড হচ্ছে ফেসিবাদকে আমরা না বলতেছি। থার্ড হচ্ছে আমরা আধিপত্যবাদকে না বলছি। নাম্বার 4 হচ্ছে বেকারত্বকে না বলছি। নাম্বার 5 হচ্ছে চাঁদাবাজিকে না বলছি। এই 10টা হচ্ছে আমাদের মৌলিক প্রতিশ্রুতি। এটা আমাদের পকেট ভার্সন হিসেবে আমাদের নাগরিকরা এটা পেয়ে যাবে। পাশাপাশি আমরা আমাদের 26টা হচ্ছে অগ্রাধিকার আমাদের আগামী 5 বছরে। এখানে আমরা ফার্স্ট বলছি যে জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ, এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন করা, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন করা, যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেওয়া, ইউথ ফার্স্ট পলিসি আমরা বলছি, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন আমরা বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র গঠন কথা আমরা বলছি, সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র উন্নয়নের কথা আমরা বলছি, এবং প্রযুক্তি নির্ভর আধুনিক স্মার্ট সমাজের কথা আমরা বলছি। আমরা কর্মসংস্থান বৃদ্ধি, আমরা এখানে ব্যবসা এবং হচ্ছে আমাদের একটা অর্থনৈতিক সেক্টরের সংস্কারের কথা আমরা বলছি। এই যে জায়গাগুলোতে আমি একটু আপনাকে থামাই ডক্টর হাফিজুর রহমান, আপনি মৌলিক প্রতিশ্রুতির কথা বলেছেন এবং অগ্রাধিকারের কথাগুলো বলছিলেন। মৌলিক প্রতিশ্রুতিতে আপনারা বলেছেন আপনারা বেকারত্ব দূর করবেন, অগ্রাধিকারে আপনারা বলেছেন আপনারা নারীর ক্ষমতায়ন করতে চান, সেই জায়গাটিতে আপনারা বেশ গুরুত্ব দিয়েছেন এবং সবচেয়ে বেশি জোর দিয়েছেন। নারী 5 ঘন্টা যদি কাজ করে, আমার একটু জানতে ইচ্ছা করছে আসলে বেসরকারি যে অফিসগুলো আছে তারা 5 ঘন্টার জন্য আমাকে পূর্ণ বেতনে আমাকে নিয়োগ দিবে নাকি একজন পুরুষকে নিয়োগ দিতে বেশি আগ্রহী হবে? দেখেন, আপনি যখন এটা চিন্তা করছেন তখন আপনি বর্তমান বাংলাদেশের কথা চিন্তা করছেন, যে এখন এক্সিস্টিং যে অবস্থা আছে, এটা আমরা তো এটা চিন্তা করছি সামনে বাংলাদেশের কথা। যখন আপনার রাষ্ট্রীয় অফিসগুলোতে এটা কালচার শুরু হবে, এটা আস্তে আস্তে, আমরা কিন্তু শুরুতেই আমরা বেসরকারিকে বাধ্য করছি না বা জামাত ইসলাম বাধ্য করছে না। জামাত ইসলামী বলছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে 5 ঘন্টা, এরপর আস্তে আস্তে বেসরকারিতে শুরু হবে, এই কালচার আস্তে আস্তে শুরু হবে। আমরা সেই জায়গা থেকে বলছি। আমরা মনে করছি খুব ভেরি স্পেসিফিক এখানে, যে বাংলাদেশে আমাদের নারীরা, আমাদের আমির জামাত বলেছেন যে নারীরা তাদের পুরুষদের যে কাজ, যখন তারা অফিসে কাজ করে বা সব জায়গাতে, তখন পুরুষদের কাছাকাছি কাজের পাশাপাশি নারীরাও কিন্তু সমান কাজটা করে।
এর পাশে তারা 3টা মৌলিক কাজ বেশি করে। এক নম্বর হচ্ছে যে তারা সন্তান জন্ম দেয়, তাদেরকে বেস্ট ফিডিং করে এবং বাচ্চাদেরকে লালন পালন করে। এত বছর ধরে এই কাজগুলো করেও নারীরা কাজ করেছেন। কাজ আমি সেটাই আসতেছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আমাদের শোয়ের আগে যে আপনার বাচ্চারা অসুস্থ। আজকে দেখেন আমার বাচ্চারা এখন অসুস্থ, আমার বাসায় আজকে আছে, তাই আমি কিন্তু তাকে সময় দিতে পারছি না। আমার ওয়াইফ দেখেন, বাংলাদেশের একটা খুব কালচার হচ্ছে যে আমরা বাংলাদেশে পুরুষরা যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন জব করি, বাসায় গিয়ে চিন্তা করি যে আমার রান্নাটা মেয়েরা করে দেবে। এই ধরনের একটা কালচার বাংলাদেশে এক্সিস্টিং হয়ে আছে বছরের পর বছর। সেই সংস্কৃতিকে পাল্টানোর চেষ্টা করতেন, সেটি হয়তো আরেকটু ভালো হতো। আমরা এখানে একটা ব্যালেন্স করার চেষ্টা করছি। আমরা আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, জামায়াতে ইসলামী আজকে তাদের ইশতেহার দিয়েছে এবং হয়তো আর একদিন পরে আমরা বিএনপির ইশতেহারটিও পেতে যাচ্ছি। নতুনত্ব কি আছে জামায়াতের ইশতেহারে, যে ইশতেহারের পরে বিএনপি মনে করছে তাদের ইশতেহার জনগণের কাছে পৌঁছাতে একটু কঠিন হয়ে যাবে? হ্যাঁ, আমার তো মনে হয় যে এই ইশতেহারটা দিয়ে তারা ভালো করেছেন। আমার মনে হয় যে তাতে যে কথাটি মোহাম্মদ ভাই বলছিলেন যে মানুষের কতগুলো প্রমিস, ট্রাস্ট আর হার্ট, এগুলো ভাঙতে নেই। তো আমি যদি এমন একটা কথা বলে ফেলি যেটা ভাঙার উদ্দেশ্য নিয়েই আমি তৈরি করছি, তাহলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব সঙ্গতভাবে আসে। এই যে ইশতেহার যেটা আছে, সেটা যদি কেউ মনে করে থাকে যে এটা একটা প্রথমবারের মতো একটা ইশতেহার দেওয়া হচ্ছে, সেই ইশতেহারের ভিতরে যত রকম কাল্পনিক, যত রকম কথাগুলো আমরা দিই, মানুষকে যত রকমভাবে আগ্রহী, আকর্ষিত করবার জন্য যত গল্পই যখন করবো তখন বড় করে করি, সেরকম করতে পারেন তারা। আমি কথাটি এভাবে বলতে চাই, যেমন ধরুন যে একটা পরিবার সম্পর্কে যদি একটা বাবাকে রচনা লিখতে দেন আর একটা সন্তানকে রচনা লিখতে দেন, তারা তো দুরকম লিখবে। সন্তান বলবে যে পরিবারের প্রত্যেকটা ঘরে এসি থাকতে হবে, প্রতিদিন ভালো খাবার দাবার দিতে হবে এবং চমৎকার একটা গাড়ি থাকতে হবে স্কুলে যাওয়ার জন্য, আসার জন্য, সব কিছু। আর বাবাকে যদি বলেন, বাবা বলবে যে না, আমার সামর্থ্য যতটুকু আছে, আমার সাধ্য যতটুকু আছে, আমার প্রয়োজন যতটুকু আছে এবং আমার আদর্শিক জায়গায় আমি যতটুকু দিতে পারি আমি ততটুকুই দেবো। তো ন্যাচারালি যারা হয়তো এই অবস্থানে যারা আছে, একজন পিতার পক্ষে কিন্তু এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব না যেটা তাকে ভাঙতে হয়। তো আমরা মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি আমরা দেবো, কারণ ইতিপূর্বে আমাদের প্রতিশ্রুতি দিতে হয়েছে এবং আমরা জানি যে সব প্রতিশ্রুতি আমরা সেবারও হয়তো বাস্তবায়ন করতে পারি নাই, কিন্তু বাস্তবায়নের কাছাকাছি যাওয়ার চেষ্টাটা আগেও ছিল, এবারেও থাকবে ইনশাল্লাহ। এখানে কয়েকটা বিষয় নিয়ে বোধহয় কথা বলা দরকার, যেটা নারীর বিষয় নিয়ে কথাগুলো বারবার আসছে। আমি যদি একটা ছোটো বলি আর কি, এখন জামাতের শীর্ষ পর্যায়ে কিন্তু 2জন চিকিৎসক রয়েছেন। আমি একজন নিজে চিকিৎসক হিসেবে বলি যে আমাদের হাসপাতালে নার্সিং সেবাটা দেয় কিন্তু নারীরা, তাই তো? এবং কোনো একটা নারীদের ওয়ার্ডে যদি নারী রোগী তো থেকে যাবে, রোগীর তো 5 ঘন্টা ডিউটি না, রোগীর তো 24 ঘন্টা হাসপাতালে থাকতে হবে, তো নার্সরা 5 ঘন্টা ডিউটি করার পর চলে যাবে, তো তারপরে বাকি সময়টা কি পুরুষরা কি তাদের দেখাশোনা করবে নাকি? অথবা নারীর যে চিকিৎসকরা যারা আছেন তারা অস্ত্রোপচার করছেন, একটা 5 ঘন্টা সময় অতিক্রান্ত হলে উনি কি ওটা রেখে ওখান থেকে চলে যাবেন? অথবা তার চেম্বারের সামনে যদি অনেক রোগী থাকে, তাকে দেখবার দায়িত্ব থাকে, কারণ আমরা জানি যে আমাদের নারী চিকিৎসকের পরিমাণ কম, রোগীর সংখ্যা অনেক বেশি। তাহলে কি যে সক্ষমতা তার রয়েছে, সেখানে আমি এটাকে সুইচ করে এনে তাদেরকে ওই যে তথাকথিত পারিবারিক কাজে পাঠিয়ে দেওয়া, যেটা বলেছেন যে কামলা বানাবে না, রানী করে রাখো, তাহলে আপনি তো রানী করার নাম করে বাড়িতে কামলা বানাবার জন্য বলছেন যে রান্না করতে হবে, সেজন্য বাড়ি চলে যাও, বা বাচ্চাকে দেখাশোনা করতে হবে। এটা কেন আমরা নারী পুরুষ এই বিভক্তির মধ্যে যাচ্ছি? কেন আমরা বলতে পারছি না আমাদের জনগোষ্ঠীর অর্ধেক আছেন যারা নারী, অর্ধেক পুরুষ, এবং তারা সবাই মিলে সমন্বিতভাবে একটা দেশের পরিপূর্ণভাবে এটা জনশক্তি। এই বিবেচনাটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টোর মূল কথা। আমরা এই জায়গাতে নারীকে নারী হিসেবে দেখতে চাই না, তাদেরকে দেখতে চাই যে দেশের একজন জনগণ হিসেবে, অন্য 8জন মানুষের মতন তারা ঠিক সেরকমই থাকবেন। এখানে আরও কয়েকটা বিষয় বোধহয় একটু আমি বলে নিলে ভালো করি। সেটা হচ্ছে যে 64 জেলায় 64টি মেডিকেল কলেজ করতে চেয়েছেন তারা। বাংলাদেশে মেডিকেল শিক্ষার বর্তমানে যে হাল, এটা ওনারা আমির জামাত খুব ভালো করে জানেন যে আমাদের এখানে বেসিক সায়েন্স, যেটা মেডিকেল শিক্ষার মূল কাঠামো, সেটাতে শিক্ষক নেই বলতে গেলে চলে। সেই জায়গায় তারা 64 জেলায় 64টি মেডিকেল কলেজ করবেন। তারা কিন্তু এটা বলছে না যে বিশেষায়িত হাসপাতাল করে সেখানে মানুষের চিকিৎসার দিকে যাব। আমরা কিন্তু ওই রাস্তায় হাঁটিনি। আমরা মনে করেছি যে এটি যদি করি আমরা, তাহলে একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, একটা বিল্ডিং তৈরি হবে, কিন্তু ওই সেবা মানুষ পাবে না। সেই জন্য আমরা প্রতিরোধমূলক চিকিৎসার দিকে যেতে চাই। আমরা জানি যে অতি উচ্চ মূল্যের এই হার্টের চিকিৎসা, কিডনির চিকিৎসা, এটা করার মতো সক্ষমতা আমাদের দেশের মানুষের নেই। সরকার এই ব্যয় বহন করতে পারবে না। উনি যদিও আগের প্রোগ্রামে উনি বলছেন যে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলবেন, এটা আসলে এই কাভারেজটা দেওয়া আমাদের মতন একটা দেশ যেখানে আমরা আমাদের জিডিপির 2.7% আমরা বার্ষিক বাজেটে বরাদ্দ রাখি, তার অর্ধেক খরচ করতে পারি, অর্ধেক খরচ করতে পারি না। এই সক্ষমতা এটা এখনও পর্যন্ত আকাশ কুসুম। যেটা বাস্তবায়ন সেটা হচ্ছে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থাতে আমরা 1 লক্ষ নারী যে স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলেছি, তার 80% নারী হবে। তাদেরকে আমরা গ্রাম পর্যায়ে এমনভাবে রাখবো যেন তারা ওই খাদ্যাভ্যাস
এবং বেসিক লাইফ স্টাইল যেটা সেটা পরিবর্তনের মধ্যে দিয়ে একজন মানুষ কী করে এই ধরনের রোগ থেকে দূরে থাকতে পারে, যেহেতু আমরা জানি এগুলো নিরাময়যোগ্য রোগ, সেই জায়গায় আমরা আমাদের জায়গা মানে অগ্রাধিকারটা দিতে চাইছি। আপনি কি মনে করছেন দীর্ঘদিন একসাথেও আপনাদের রাজনীতি করার ইতিহাস আছে, সেই জায়গাটিতে জামাত এবারে যখন আলাদা হয়ে রাজনীতি করছে, আলাদাভাবে নির্বাচন করছে, তাদের এবারের ইশতেহারে আজকে তারা যে নতুন ইশতেহারটি ঘোষণা করেছে সেখানে আসলে তারা বিএনপিকে ছাড়িয়ে গিয়ে জনগণের মন জয় করবার মতো নতুন কিছু বলতে পেরেছে? এটা ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি প্রতিশ্রুতি দিক দিয়ে ছাড়িয়ে যেতে পারেন, কিন্তু ওই আগের কথায় ফেরত যাই যে প্রমিস আর ট্রাস্ট আর হার্ট এটা ভাঙ্গার মতন করে সেই বাস্তবায়নটা করতে না পারার পরে দিন শেষে কী হবে? প্রশ্নটা হলো কি, দেখেন, যখন আপনি জানেন যে এই দায়িত্বটি আপনার কাছে আসছে না, তখন আপনি কিন্তু আপনার প্রতিপক্ষকে এরকম একটা জায়গায় নিয়ে যেতে পারেন যে ঠিক আছে আমি গেলে কিন্তু এটা করতে পারতাম। অর্থাৎ এই কথাটি বলার জায়গাটা আপনি রেখে দিচ্ছেন, কারণ জনগণের বর্তমানে যা আকাঙ্ক্ষা এবং আমরা অতীত ইতিহাসের যে ধারাবাহিকতার কথা যেটা আমরা জানি, তাতে আমরা আশা করছি যে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে। সুতরাং তারা এমন কথাই বলবে যেটা তারা বাস্তবায়ন করতে পারবে। ফলে যারা এই জায়গায় যাবে না তাদের পক্ষে অনেক বেশি কথা বলার সুযোগ থাকবে, সেটা খুব স্বাভাবিক। এখানে আরেকটি কথা বোধহয় বলা দরকার, উনি স্বাস্থ্যের ব্যাপারে বলছেন, আমি যতটুকু জানি যে ওনারা বোধহয় 8% আমাদের জিডিপি স্বাস্থ্য খাতে বরাদ্দের কথা বোধহয় বলেছেন। এই জায়গাগুলোতে আমরা আসবো, তবে আমি একটু যদি জামায়াত ইসলামের ইশতেহারের প্রথম জায়গাটিতে তাকাই, যে 26টি বিষয়ে তারা অগ্রাধিকার দিয়েছে, সেখানে প্রথমে তারা লিখেছে জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র তারা গঠন করবে। স্বাধীনতার এই বিষয়টি নিয়ে আসলে বারবার আমরা দেখছি নির্বাচনী প্রচারণায় গিয়ে নানানভাবে অভিযোগ পাল্টা অভিযোগের এক ধরনের প্রথা চালু হয়েছে, এবং সেখানে জামায়াত ইসলামীকে অন্তত স্বাধীনতার যুদ্ধের জন্য বাংলাদেশের কাছে মাফ চেয়ে নির্বাচনী প্রচারণার কথা বলতে শুনেছি। সেই জায়গাগুলো নিয়ে আলোচনায় আসতে চাই। জিপিটি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিটি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মাহবুব কামাল, যেই 26টি বিষয়কে প্রাধান্য দিয়েছে জামাত, সেই 26টি বিষয়ের শুরুর যেই বিষয়টি, সেখানে তারা বলেছে জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র তারা গঠন করতে চায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে জামায়াত ইসলামের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যথেষ্ট অভিযোগ পাল্টা অভিযোগ আছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের এই যে চিরায়ত প্রথা, সেটি এবারের এই ইশতেহারের মধ্য দিয়ে জামায়াত ইসলামী ভাঙতে পারবে বলে কি মনে করেন? আচ্ছা, এই যে পায়েল ভাই আমার ওইটা বেশি করে বলতেছেন যে প্রমিস, ট্রাস্ট এবং হার্ট, আসলে এটার চেয়ে আমি একটা ভালো কথা বলছি, ওইটা আপনি খেয়াল করেন নাই। সেটা হচ্ছে প্রমিস ইজ ক্লাউড, ফুলফিলমেন্ট ইজ রেইন। প্রমিসটা হচ্ছে মেঘ, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি নামাইতে পারছেন ততক্ষণ পর্যন্ত এটা মেঘই থাকবে, ঠিক আছে, ওইটার আর কোনো মূল্য নাই। দেখেন, আপনি নারীর ব্যাপারটা শেষ করতে দেন নাই, এটা আমি একটু শেষ করি তারপরে আসতেছি। দেখেন, আমাদের জিডিপিতে নারীর কন্ট্রিবিউশন কি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের অর্থনীতি যে 3টা ভিত্তির উপর দাঁড়ায় আছে, প্রত্যেকটাতে নারীর, 2টাতে তো মেজর আর একটাতে মাইনর। কৃষিতে নারীর পার্টিসিপেশন পুরুষের চেয়ে বেশি, গার্মেন্টসে নারীর পার্টিসিপেশন পুরুষের চেয়ে বেশি, আর রেমিটেন্সও নারীর পার্টিসিপেশন আছে লেস আর কি। তাইলে এই নারীর আমাদের অর্থনীতির 3টা ভিত্তির যে 3টা ভিত্তি, সেগুলিতে নারীর একটা বিরাট পার্টিসিপেশন। তাইলে এই নারীকে যদি আপনি ঘরে রেখে দেন 5 ঘন্টা, এটা কি ঠিক হবে? 1। 2 নম্বর হচ্ছে নারীর এম্পাওয়ারমেন্ট কিভাবে হবে, নারী কিভাবে তার স্বাধীনতা ভোগ করবে, নারী কিভাবে মর্যাদা পাবে, এগুলি সেটেল হয়ে গেছে অনেক আগে, এগুলি অনেক সেটেল হয়ে গেছে আগে, এগুলি নতুন করে কিছু করার নাই। হ্যাঁ, এটি সেটেল ব্যাপার। আপনি মাথায় তুলে রাখতে চাচ্ছেন, দরকার নেই তো মাথায় তুলে রাখার নারীকে, নারী মাটিতে থাকুক। হ্যাঁ, এই অতি দরদ দেখানোর তো দরকার নাই। সেটা হচ্ছে যে নারী কাজ করবে, কাজের মজুরি পাবে, ন্যায্য মজুরি পাবে, এবং সেভাবে তার জীবিকা নির্বাহ করবে। হ্যাঁ, এটি কথা। আর করুণা করে তাকে একটা ডিসগ্রেসফুল লাইফে ঠেলে দেওয়া, একটা অমর্যাদাকর লাইফে ঠেলে দেওয়া, এটা কোনোভাবেই নারীর প্রতি সম্মান দেখানো হলো না, ঠিক আছে। এবারে তো ভোটারেরও প্রায় অর্ধেক অংশই নারী, তাই না? আচ্ছা, দেখেন কতগুলি ব্যাপার আছে। যেমন ধরেন যে একটা গ্রামে, আমার এলাকায় জানেন, ব্লাউজ কেনার টাকা নাই, শুধু শাড়ি পরে উদয়স্ত পাথর ভাঙতেছে, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পাথর ভাঙতেছে, এবং ওই পাথর ভাঙার উপার্জন দিয়ে সে তার জীবন, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এখন দেখেন এই নারীটার কি অবস্থা। এই নারীটা কি 5 ঘন্টা ঘরে বসে থাকবে? সে তো তাহলে না খেয়ে মরবে। তাকে সে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পাথর ভাঙতেছে,
তার পরনে কোনো ব্লাউজ নাই, সে শাড়িটা কোনো রকমের প্যাঁচা এসে পাথর ভাঙতেছে, কি অমানবিক দৃশ্য। হ্যাঁ, ফলে এই যে নারীর ব্যাপারটা একটা বড় ক্যানভাস, এইটা খামাখা দরদ দেখিয়ে, মুখে দরদ দেখিয়ে এটা হবে না। হ্যাঁ, এবং মাথায় তুলে রাখবো এই কথা, এইসব কথার কোনো মূল্য নাই। নারী মাটিতেই থাকবে এবং মাটি থেকে আস্তে আস্তে সে উপরে উঠবে। সেইটা হচ্ছে আপনার কি বলে যে এটা সেন্সিবল কথা হবে সেটা। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই যে প্রমিস না, এই যে প্রতিশ্রুতি, আমি সেদিন একটা টকশোতে বলছি, যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, বিশেষ করে অর্থনীতি, এবং বর্তমান সরকার যে কতগুলি সিদ্ধান্ত নিয়ে ফেলছে, বিশেষ করে যেমন ধরেন যে বেতন বাড়ানো থেকে শুরু আর বলতেছি আমি, তাতে আমি বলছি যে কোনো একটা পক্ষ ওয়াকওভার দিয়ে দেন। হ্যাঁ, ওয়াকওভার দিয়ে দেন, কারণ সরকার চালাতে পারবেন না। ক্ষমতায় এসে যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থায় সরকার চালাতে পারবেন না। 6 মাস 1 বছরের মধ্যে আনপপুলার হয়ে যাবেন, এবং যিনি ওয়াকওভার দিবেন তার জন্য ফেয়ার চান্স থাকবে 6 মাস 1 বছর পরে। এটা আমি একটা টক শোতে বলছি। দেখেন কি অবস্থা দাঁড়িয়েছে। আপনি যে বাস্তবায়ন করবেন, ইশতেহার যে বাস্তবায়ন করবেন, কোথায় দাঁড়ায় আপনি কথাটা বলতেছেন, আপনি বুঝতে পারতেছেন কোথায় দাঁড়ায় কথা বলতেছেন? প্রথম কথা হচ্ছে, দেখেন, বেতন বাড়ানো, পে স্কেল দ্বিগুণ করা হয়েছে, কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি। এই টাকাটা কোত্থেকে আসবে? 1 নম্বর কথা। আপনি এখনকার অবস্থাটা কি, অর্থনীতির এখনকার অবস্থাটা কি, জিডিপি কত, ইনফ্লেশনের রেট কত, তারপর ইনভেস্টমেন্ট কি অবস্থায় আছে, গ্যাস কি অবস্থায় আছে, তারপরে পানি কি অবস্থায় আছে, তারপরে আপনার কি বলে যে কতগুলি জিনিস। দেখেন, এই যে তাড়াহুড়া করে প্রাইমারি শিক্ষকদের আপনার 12 তারিখে হচ্ছে নির্বাচনের আগেই নাকি এত হাজার হাজার প্রাইমারি শিক্ষকদের মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই যে কতগুলি অর্থনৈতিক চ্যালেঞ্জ আসতেছে সামনে, হ্যাঁ, সেই চ্যালেঞ্জগুলো আপনি কীভাবে মোকাবিলা। এর মধ্যে আবার হয়েছে কি, যেমন ধরেন কতগুলো সিদ্ধান্ত নিচ্ছে গভর্নমেন্ট, যেগুলো টাকার ব্যাপার, যেমন বোয়িং কেনার একটা ব্যাপার আছে, আমেরিকা থেকে বোয়িং। তারপরে আপনার ওই যে চুক্তি হচ্ছে একটা শুল্কের উপরে, সেটা আবার কি, সেই চুক্তি আবার প্রকাশ করা যাবে না, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়ে গেছে। এটা 9 তারিখে নাকি স্বাক্ষর। তার মানে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে জামায়াত যখন বলছে তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন করবে, সেটি কি তাদের জন্য যথেষ্ট এবং না, কঠিন সবচেয়ে বড় হচ্ছে? কারণ যে বিএনপির ভাই আছে, ওনাকেও আমি বলতেছি, এই যে সাবসিডাইজড কতগুলি আপনার প্রোগ্রাম হাতে নিছেন, হ্যাঁ, এই যে কার্ড, হ্যাঁ, ইনডিসক্রিমিনেটলি আপনারা মানে সবাইকে আপনারা কার্ড দিচ্ছেন। এই টাকা কোত্থেকে আসবে, এত টাকা, এতগুলো কার্ড, হ্যাঁ, সেটা একটা হচ্ছে এই প্রশ্নটা আমি একটু ফ্যামিলি বিএনপিকেও কার্ড, করতে চাই। কৃষক কার্ড, অমুক তমুক, এইটা তো বললে হবে না। এইটা তো ওই যে বললাম, বাস্তবায়ন কতখানি আসলে এইটা সহজ? রেইনফল ঘটাইতে হবে, বৃষ্টি নামাইতে হবে। আপনি তো ডক্টর মোহাম্মদ হোসেন আলমগীর পাভেল, এই প্রশ্নটার আমি একটু উত্তর চাই আপনার কাছে। আসলে কি আপনারা যে এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনাদের ইশতেহারও আসতে যাচ্ছে, জামায়াত আজকে যে ইশতেহারে যে প্রতিশ্রুতি দিল, এই সব প্রতিশ্রুতি আপনারা আসলে রাখতে পারবেন নাকি বারবার বাংলাদেশের সাধারণ জনগণের স্বপ্নভঙ্গ হবে? দেখুন, আমার মনে হয় যে মাহবুব ভাই আমার কথাটিতে একটা সাপ্লিমেন্ট করবার জন্য নিজের অংশ থেকে বলেছিলেন প্রমিস ইজ ক্লাউড। আমরা কিন্তু সেই ক্লাউডের জায়গা থেকে কথাটা বলি। আপনি জানেন যে এই মুহূর্তে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে বছরে 1,24,000 কোটি টাকার ব্যয় হয়। এর অনেকটা আছে যে অপ্রয়োজনীয়, এবং এটার অনেকটা আছে যেটা দুর্নীতির জন্য এটা নষ্ট হয়। আমাদের ফ্যামিলি কার্ডের প্রোগ্রামের জন্য বছরে দরকার মাত্র 12,000 কোটি টাকা। এই আপনি নিজেও জানেন যে 2 থেকে 2,500 কোটি টাকা প্রতি মাসে দিয়ে একটা মানুষের কিন্তু ভাগ্যের বিরাট বড় পরিবর্তন আপনি ঘটিয়ে দেবেন তা না। উদ্দেশ্যটা কি? আপনার এই দৃষ্টিভঙ্গিটা দেখবার দরকার আছে। আপনি ক্ষমতায়ন বলছেন। মহাবী একটা উদাহরণ দিয়েছিলেন যে শুধুমাত্র শাড়ি গায়ে একটা মহিলা, একটা নারী উদয়াস্ত পরিশ্রম করছেন শুধুমাত্র জীবিকার জন্য। তিনি স্বামী পরিত্যক্তা, তার তো কোনো উপায় নেই। আমরা এই ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে তার একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি, সামাজিক তার একটা অবস্থান তৈরি করার চেষ্টা করেছি যে পরিবারের প্রধান হিসেবে কার্ডটার অধিকারী উনি হবেন। কিন্তু আবার জামায়াত বা এনসিপি অভিযোগ করছে এই ফ্যামিলি কার্ডে টাকাটা আপনারা জনগণের কাছ থেকে চাঁদাবাজি করে জনগণের এটা বলতে টাকা পারেন। দিয়েই আসলে আপনি তো এই মুহূর্তে মেনে নিচ্ছেন 1,24,000 কোটি টাকা সামাজিক সুরক্ষা বেষ্টনীর প্রকল্প তো আপনার আছে। 1,24,000 কোটি টাকা আমি ওই জায়গার থেকে যদি বাঁচিয়ে যদি 12,000 কোটি টাকার একটা প্রকল্প ঢুকাই মহাভয়, তাতে কি আমার কোনো বাড়তি পয়সার ব্যয় আমি করবো এখানে? এটা কিন্তু কোনো একেবারে ছোট্ট, উনি যেটা বলেছেন যে ছোট ছোট আপনি প্রকল্প নিন,
যে ছোট ছোট প্রমিস করুন যেটা আপনি বাস্তবায়ন করতে পারেন। ওটা বাটারফ্লাই ইফেক্ট থাকে। এটা আমি তাই করতে চাই আমরা, এবং আমরা কিন্তু বলেছি যে মেগা প্রজেক্ট আমরা নেব না। কি জন্য? যে ওই এলাকায় যদি ব্রিজ বা রাস্তা যদি হয় তাহলে স্থানীয় লোকজন এসে দেখে যে ব্রিজটা হচ্ছে, কিন্তু পদ্মা সেতু কিন্তু কর্ণফুলীর টানেল তৈরি হচ্ছে কি হচ্ছে না, ওর দুর্নীতির খোঁজ কিন্তু সাধারণ মানুষ নিতে পারে না। আমি কিন্তু দৃষ্টিভঙ্গির কথা বলি, এই ফ্যামিলি কার্ডটা কিন্তু শুধুমাত্র আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য নয়, একটা বিরাট বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছি আমরা কিন্তু। সেটা হলো যে দেখবেন যে জামায়াতে ইসলামী নারীদেরকে কী দৃষ্টিভঙ্গিতে দেখছে সেটা কিন্তু বুঝবার দরকার। জামায়াতে ইসলামীর আমিরে জামাত আল জাজিরার ইন্টারভিউতে বলেছেন যে আমরা কোনো নারীকে মনোনয়ন দিইনি, আমার দলের শীর্ষ পদে কোনো নারী কখনো আসতে পারবে না। এর পরবর্তী পর্যায়ে তিনি যখন বলেছেন যে বায়োলজিক একটা ব্যাপার আছে, যেটি আমার ওই ছোটো ভাই বলছিল যে নারীর সাথে সন্তান জন্মদানের প্রয়োজন ব্যাপার রয়েছে, এটা জরায়ু এবং তাকে মাতৃদুগ্ধ দেওয়ার ব্যাপারটা দায়। অর্থাৎ আপনি তাকে কিন্তু মানুষ হিসেবে বিবেচনা করছেন না, একটা সন্তান উৎপাদনের একটি যন্ত্র যাকে আপনি ব্যবহার করতে হবে প্রয়োজন সমাজের জন্য, সেই অর্থে। সুতরাং তাকে কাজে কমিয়ে দিচ্ছেন। 5 ঘন্টা কর্মঘণ্টা করেছেন, পরের বারে বলেন যদি এর পরের বার যদি আমাদেরকে আরেকবার নির্বাচিত করেন তাহলে আমরা একেবারে কর্মঘণ্টা একদমই বাদ দিয়ে দেবো, একটু আপনাদের এই কোনো কর্মের প্রশ্নটা মধ্যেই নেব আমিও না। আসলে করতে চাই ডক্টর হাফিজুর রহমান, এরকম ঘটনা ঘটতে থাকলে আসলে কি হবে? এর পরের বারের ইশতেহারে আপনারা কি বলবেন? নারীদের কোনো কাজ করতে হবে না, নারীদের ভাতা বাড়িতে পৌঁছে যাবে, এরকম কিছু? মানে এই আলোচনা সমালোচনাটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই করছেন। জি, আমি এর আগে একটু বলে দিতে চাই যে আমাদের অবাস্তব বাস্তব পারবো কি পারবো না এটা নিয়ে অনেকগুলো পয়েন্ট আমাদের দুইজন শ্রদ্ধেয় আলোচকে বলেছেন। দেখেন, আমরা যা করছি এখানে, যা আমাদের ম্যানিফেস্টোতে আসছে, এগুলো নিয়ে আমরা লম্বা আলোচনা করেছি, লম্বা ডিসকাশন করেছি, এবং আমরা ক্ষমতায় আসলে যা করতে পারবো সেটাই বলেছি। আমাদের আমির জামাত স্পষ্ট বলেছেন যে আমরা যা বলবো তাই করবো, এটা আমাদের যখন আমরা মিটিং করি ম্যানিফেস্টোর এখানে, এবং আমরা যা করতে পারবো তাই বলবো, এটা উনি স্পষ্টভাবে বলেছেন। এবং আমরা যখন করি, আমরা কিন্তু অনেক জায়গায় মানে কাট আপ করছি যে এইগুলো করা সম্ভব হবে না, এখান থেকে আমরা নাম্বার কমায় নিয়ে আসছি, সংখ্যা কমায় নিয়ে আসছি, বা আপনার কি বলে কোয়ান্টিটি কমায় নিয়ে আসছি। তো এই জন্য আমরা যা বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি। তাহলে স্বাধীনতার স্বার্থে যে আপোষহীন রাষ্ট্র গঠন করবেন আপনারা বলেছেন, সেই জায়গাটিতেও রাজনৈতিক নেতা কর্মীদের বক্তব্য আছে, তারা বলেছে সেই আপোষহীন যে রাষ্ট্র গঠন করার আপনারা কথা বলছেন সেটা ৭১ আপনাদের দলের তরফ থেকে আসলে বাংলাদেশের পুরো জাতি দেখেছে, সেই জায়গাটিতে আপনাদের কি বলার? আমি আসছি, আমি একটা করে আসছি। নারীদের নিয়ে যে কথাটা হচ্ছে এটা আসলে খুব আমাদের জন্য নিঃসন্দেহে এটা কষ্টকর কথা। আমাদের মাহমুদ কামাল ভাই অনেক সিনিয়র সাংবাদিক, উনি খুব দার্শনিক কথা বলেছেন, রবার্ট ফ্রস্ট থেকে উত্তর দিয়েছেন, চমৎকার। কিন্তু উনি একটা কথা আমি আসলে বুঝি নাই যে নারীকে উনি মাটিতে রাখতে চান। আসলে এখানে দেখেন, আমরা মনে করি যে আমাদের সভ্যতায় নারীরা হচ্ছে মায়ের জায়গাতে, এবং মায়ের জায়গা কিন্তু সন্তানের মাথার উপরে। তো সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই, এবং সেই জায়গাতে নারীদেরকে আমরা 5 ঘন্টার কথা বলেছি, এবং এই 5 ঘন্টাকে শুধু বায়োলজিক্যাল কারণে না, নিশ্চয় কারণটা আমরা বলেছি। এবং আমরা আরেকটা প্রকল্প, লালন পালনও কি তাহলে শুধু একা মায়ের দায়িত্ব? সেই দায়িত্বটাও না, আমরা তো আসলে একা দায়িত্ব পালনের কথা বলছি না। করতে পারেন। আমরা দেখেন, আমরা ম্যানিফেস্টোতে একটা নিয়ে আসছি, আপনি দেখে থাকবেন যে আমার আয়ের সংসার এখানে, বিশেষ করে আমাদের গ্রামীণ নারীদের জন্য আমরা স্বাবলম্বী করার জন্য একটা প্রজেক্ট আমরা নিয়েছি, যেখানে আমরা বলছি যে এখানে আমরা মানে কার্ডে যাচ্ছে না, আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব, এবং তারা এটা আমরা এজ এ স্কলারশিপ আমরা চিন্তা করছি তাদেরকে আমরা কীভাবে আরও স্বাবলম্বী করতে পারি। এই ধরনের আমরা অনেকগুলো প্রজেক্ট আমরা নিয়েছি। দেখেন, বাংলাদেশে একটা বড় সমস্যা হলো কি বলে, আমি আসবো আপনার কাছে, একটা বিরতির সময় হয়েছে। বাংলাদেশের সমস্যাগুলো আসলে জামায়াতে ইসলাম এই মুহূর্তে সব সমস্যা দূর করতে পারবে কিনা সামনে নির্বাচনে জয়ী হলে, এই ইশতেহারের মধ্য দিয়ে, সেই জায়গাটিতেই আলোচনায় ফিরে আসবো। জি25 পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিতে চাই, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 পাত নিবেদিত রাজকাহনে মাহবুব কামাল। যেই ইশতেহার আজকে জামায়াতে ইসলামী দিয়েছে, এতে করে সামনে নির্বাচনে কেমন প্রভাব পড়তে যাচ্ছে, ভোটার টানতে এই ইশতেহার কতখানি আকর্ষণীয় বলে মনে করেন? সময় যেহেতু নাই, আমি কাদের কথাটাই বলবো। সেটা হচ্ছে, পাভেল ভাইকে বলবো একটু তারেক রহমানকে একটু বললেন উনি কোন পাটাতনের উপরে দাঁড়ায় মানে প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। আমি পাটাতনটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, দেখেন, বেতন দিতে হবে ডাবল, 1, বৈদেশিক ঋণ অস্বাভাবিক, খেলাপি ঋণ অস্বাভাবিক, আপনার ইনফ্লেশন সাউথ এশিয়ায় সর্বোচ্চ, ইনভেস্টমেন্ট নাই, সাউথ এশিয়ায় আপনার ইনফ্লেশন সবচেয়ে বেশি, ইনভেস্টমেন্ট নাই, জিডিপি 3 এগুলো হচ্ছে দারিদ্র্য সীমার নিচে, এগুলো অর্থনৈতিক। এখন থেকে অন্যান্য প্রবলেম দেখেন, তিনি কি করবেন, উনি যে ক্ষমতা নিতে যাচ্ছেন, দেখেন কতগুলি জিনিস দেখেন, মবক্রেসি, ইনস্টিটিউশনালাইজড, জিও পলিটিক্সে ঝামেলা আছে। কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব ভায়োলেন্স বলতে কিছু নেই। ওনাদের কথা রাখেন তো, মবক্রেসি ইনস্টিটিউশনালাইজড, জিও পলিটিক্সে ঝামেলা আছে, মানুষের চরিত্রে মৌলিক পরিবর্তন হয়ে গেছে কতগুলো, সেনাবাহিনীর ইমেজ এবং সেনাবাহিনীর স্ট্রেংথ ফিরিয়ে আনা, আমাদের মুক্তিযুদ্ধের যে স্মৃতি যেগুলি হারাতে বসেছে সেগুলিকে ফিরিয়ে আনা, আমাদের কালচারাল হেরিটেজ যেটা আক্রান্ত হয়েছে সেগুলিকে সমুন্নত রাখা,
দেখেন দায়িত্বগুলো দেখেন আপনি পাবেল ভাই, জি। কোথায় কোন পাটা ধরে দাঁড়ায় উনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। এই যে বিশাল একটা সংকটময় সিচুয়েশনের মধ্যে ইলেকশন হচ্ছে এবং হ্যাঁ যদি জামাত ক্ষমতা যায় সেটা আরেকদিন এই আলোচনা। সমস্যাগুলোতে সেটা- তাদেরকেও মোকাবেলা করতে হবে। আমাদের সেক্ষেত্রে ক্ষেত্রে অত ইশতেহার কাজে- সমস্যা মোকাবেলা, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে তাদের তেমন কোনো ইয়ে নাই, তারপর কালচারাল হেরিটেজ নিয়েও তাদের কোনো ইয়ে নেই। তারা তো মানে আমাদের বাঙালি কালচার, ইসলামী কালচার তারা রিপ্লেস করতে চাচ্ছে। এগুলি তাদের সমস্যা না, এগুলি বিএনপির সমস্যা, আমাদের সমস্যা। এখন কথাটা হচ্ছে যে এই যে সংকট, অর্থনীতি সংকট, ডাবল বেতন দিতে হবে। আপনি কি বলেন, এটা আপনি বাদ দিতে পারবেন? পে স্কেল বাদ দিতে পারবেন? ওতে এখনই আন্দোলনে নামতেছে। ডক্টর হাফিজুর রহমান, এই সমস্ত সংকট সমস্যার সবকিছু মোকাবেলা করতে হবে রাজনৈতিক দল হিসেবে জামায়াত যদি ক্ষমতায় আসে, এবং যদিও ধর্ম নিয়ে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে জামায়াতকে বারবার প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, সেই জায়গাগুলো নিয়ে আপনারা কি ভাবছেন? জি দেখুন, আমরা এখন আস্তে আস্তে আমাদের এই যে দায়ের রাজনীতি থেকে আমরা আস্তে দক্ষতা রাজনীতি যাচ্ছি। আমরা বলছি যে আমাদের যুব সমাজকে আমরা দক্ষ করবো, বিশেষ করে আমাদের 4 কোটি যুবক এখন আছে, কর্মক্ষম যুবক 4 কোটি যাদের, এদেরকে দক্ষতার সাথে গড়ে তোলা এবং পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং এদেরকে নিয়ে আমরা এই যে আজকে অনেকগুলো সমস্যার কথা আমাদের মাহবুব বললেন, আমরা চাই একটা জাতীয় ঐক্য। আমরা এমন একটা সরকার চাই যেখানে আমরা সবাইকে নিয়ে কাজ করবো। আমাদের আমির বলেছেন যে আমরা সকল পার্লামেন্টে যারা নির্বাচিত হবেন তাদের সবাইকে নিয়ে আমরা এই গভর্নমেন্টটা করতে চাই। তো আমরা এই সমস্যার সমাধান করতে চাই ঐক্য এবং আমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। 5 বছরে 10 মিলিয়ন যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া কি আপনাদের পক্ষে সম্ভব হবে? আর শিক্ষিত বেকারদের জন্য জামায়াত 10,000 টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণের প্রস্তাব রেখেছে, তাতে করে শিক্ষিতরা আসলে কাজ করতে আগ্রহী হবে নাকি বসে এই যে ঋণের কথা বলছেন সেটিতে বেশি আগ্রহী থাকবে? এটাই হচ্ছে আমাদের একটা বেসিক পার্থক্য আমাদের এখানে শ্রদ্ধেয় পাবেল ভাই আছেন ওনাদের দলের সাথে। আমরা বলছি যে এখানে এটা হচ্ছে যে সুদমুক্ত ঋণ, এটা ক্রেডিট, তাই না? এবং আমরা যে 10 মিলিয়ন বলছি, মানে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা, আমাদের ট্রেনিংয়ের কথা বলছি, এটা আমরা স্পেসিফিক প্ল্যান নিয়েছি যে আমরা কোন সেক্টরে কী হবে, মানে কখন, মানে কী অবস্থায় আমরা এই ট্রেনিংটা দেবো। আমরা বিশ্বাস করি যে এটা সম্ভব, এই সম্ভব বলে আমরা আমাদের ইশতেহারে দিয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে যদি আমরা আমাদের এই যুবকদের হাতকে আমাদের কাজের হাতে পরিণত করতে পারি, দক্ষতা ডেভেলপ করতে পারি, তাহলে পাবেল জামায়াত বলেছে স্বাধীনতার ইস্যুতে বা রাষ্ট্রীয় ইস্যুতে তারা আসলে দায়ের জায়গা থেকে বেরিয়ে আসতে চায়, এবং এই যে আসলে আপনাদের সাথে তাদের যে বেসিক পার্থক্যগুলো, সেই জায়গাগুলোতে হয়তো তারা এবারে বেশি ভোটার টানতে পারবে। বিএনপি কি মনে করে? ভোটার টানতে পারবে কিনা সেটা ভোটের দিনে বোঝা যাবে। দায় মুক্তির ব্যাপারটি হলো কি যে আপনি দায় স্বীকার করছেন কিনা। আপনি দায় স্বীকার করছেনই না। তো আপনি যদি দায়টা স্বীকার করেন, একটা দেশের অস্তিত্ব, দেশকে সৃষ্টি হওয়ার ব্যাপারটিকে যদি আপনি অস্বীকার করে যদি তার পরবর্তী পর্যায়ে যদি আপনি যেতে চান, তাহলে সেটা কিন্তু একটা বৈপরীত্যের জায়গা। আমার মনে হয় যে এই ব্যাপারে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি যেহেতু সময় খুব কম, আমি খুব বেশি বাড়াতে চাই না। চ্যালেঞ্জ অনেক বড় আছে, মাহবুব ভাই যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিএনপির এই চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা আছে। কিন্তু বিএনপি কিন্তু 2001 সালে যখন ক্ষমতা নেয় রাষ্ট্রের, তখন কিন্তু যে দুর্নীতির চ্যাম্পিয়নের তকমা কিন্তু আওয়ামী লীগের যে তার শেষের 3 বছরের যে পারফরমেন্স ছিল, সেটা কিন্তু বিএনপির ঘাড়ে এসে চেপেছে। আপনারা জানেন যেটা 0.4 ছিল, যেটা বিএনপি দায়িত্ব ছাড়ার সময় 2.0 হয়েছে। অর্থাৎ একেবারে চ্যাম্পিয়নের জায়গা থেকে আমরা অনেকটা উন্নতি করেছিলাম। ফলে চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা আমাদের আছে। কর্মসংস্থানের কথা যেটা বলছেন, আসলে জামাত শিবির সম্পর্কে একটা প্রচলিত ধারণা মানুষের আছে যে আপনি যদি তাদের দল না করেন তাহলে আপনার চাকরি হবে না। তাদের যতগুলো প্রতিষ্ঠান আছে সেখানে দেখবেন যে তাদের আইডেন্টিটি কিন্তু একটি, যে আপনি সেই দলটি করেন কিনা। তো সুতরাং কর্মসংস্থানের কথা বললেও জনগণ এটাকে গ্রহণ এই জন্য করবে না যে চাকরি বাড়ুক বা না বাড়ুক তাতে মানুষের কিছু আসবে যাবে না, কারণ সংখ্যা বৃদ্ধি হবে তাদের সমর্থকদের। সুতরাং এটা বোধহয় না বললেও চলে। আরেকটা কথা বলছে আপনারা 100 দিনের মধ্যে 1 কোটি লোকের আমি 100 তা বলিনি, আমরা বলেছি যে 18 মাসের মধ্যে 1 কোটি। সুতরাং আপনি 100 দিন দয়া করে এটা বলবেন না, এটা আপনি এই ভবিষ্যতে কাউকে এই প্রশ্নটি করবেন না, আপনাকে অনুগ্রহ করছি। এটা একটা বাস্তবতাহীন, বাস্তবতা বিবর্জিত একটি কথা। 100 দিনের মধ্যে এই কথা কখনোই বলা হয়নি। তারা বলছেন যে কর্মঘণ্টা 5 কর্মী সরকারি পর্যায়ে নারীরা সবচেয়ে বেশি কাজ করে কিন্তু হাসপাতালগুলোতে, সেখানে আয়া, নার্স বা যারা আছেন সুইপার, তারা কিন্তু নারীরা। আপনি যদি 5 ঘন্টা করে কাজ করান, যেহেতু এটা রাউন্ড দ্য ক্লক সার্ভিস, 24 ঘন্টা কাজ করতে হবে, 5 শিফট করতে হবে আপনার। এই 5 শিফট করার মতো নার্সের কথা চিন্তা ওনারা করেননি, আমি নিশ্চিত। এটা তারা না চিন্তা করে করেছেন, কারণ আমি এখন চিকিৎসক হিসেবে আমি ভয় পাচ্ছি এটা, যে আমার হাসপাতালে নার্স যদি 5 ঘন্টা পরে বলে যে আমি থাকবো না, চলে যাবো, কারণ আমাকে তো জামাতের আমির সাহেব বলে দিয়েছে 5 ঘন্টা পর তোমার কাজ নেই, পাশে গিয়ে কাজ করো, তাহলে 5 ঘন্টা পর ডিউটি শিফট হবে। আর প্রতিবারই হ্যান্ড ওভার দেবে, একজনকে বলবে যে রুগীটা বুঝে নাও,
বা এই দায়িত্বটি বুঝে নাও, হ্যান্ডওভারটা কিন্তু যেমন তেমন কোনো কথা না। ওনারা আসলে হয়েছে কি যে যেহেতু তারা বাস্তব জীবনে কখনো কোনো চিকিৎসকের দায়িত্ব উনি পালন করেননি, চিকিৎসকের পেশায় উনি সার্টিফিকেট নিয়েছে ঠিক আছে, কিন্তু তাকে কিন্তু কর্মজীবনে কাজটি করতে হয়নি, ফলে বাস্তবতাটা তার জানা নেই। এটা জানলে হয়তো তিনি নিশ্চয়ই এই কাজটি তাহলে এই কথাটি বলতেন ইশতেহারটিও না। কি অনেকটাই অবাস্তব এটা বলে এটা মনে এটা করছেন? আপনি বলতে পারেন যে একটা রচনা লেখার জন্য চমৎকার, গেট আপ টেট আপ ভালো, প্রিন্টিং চমৎকার, কাঠামো বাঁধাইটাতে চমৎকার আছে, রং টং খুব সুন্দর, লেখাটাকে বেশ ভালো। জনগণকে যদি আপনি স্বপ্ন দেখাতে চান, যদি বলেন যে না কী কী, আপনি বলতে পারেন যে হ্যাঁ ইশতেহার সংক্রান্ত একটি স্বপ্নের রচনা লেখো, তাহলে ওই বইটা ভালো আছে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বাস্তবতায় আসেন তখন কিন্তু এটা বলতে হবে সেই কথাটি যে ক্লাউডে থাকা প্রমিসকে বৃষ্টিতে ঝরাতে হবে মানুষের মধ্যে, যেটা মানুষ বিশ্বাস করতে পারে এটা হবে। সেজন্য আমরা অবাস্তব কোনো কথাই বলিনি। আমাদের প্রত্যেকটা পরিকল্পনা যেটা বলা হয়েছে যে 8টি স্তম্ভের কথা বলা হয়েছে, এই কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের সাথে কোনো আর্থিক বিষয় নেই। কৃষক কার্ড যেটা আছে সেটা হলো যে তার যে সমস্ত প্রাপ্য সুবিধাগুলো, সেই সুবিধাগুলো তার কাছে ঠিকমতো পৌঁছানো, এবং শুধু একটি ফসলের ক্ষেত্রে বলা হয়েছে তার জন্য যে বীজ, সার বা কীটনাশক লাগে সেই পরিমাণটুকু সরকার দেবে। পুরো ফসলের জন্য বলে দিতে পারতাম আমরা ইচ্ছা করলে, কেন বলিনি? কারণ আমরা জেনে যে এটা ভেবে চিন্তে বলতে হবে, অর্থাৎ এক ফসলের সাপোর্ট আমরা দিতে পারবো, বাকি দুটোর জন্য পারবো না। তাহলে সেই প্রণোদনাটা সেই বাকি 2 ফসলের জন্য যদি কাজে লাগায়, উৎপাদনে কাজে লাগবে, দেশের জিডিপি বৃদ্ধি হবে, প্রকারান্তরে জনগণ সুবিধা পাবে। এটা সুতরাং সব কিছুকে এমনভাবে বিবেচনা করা দরকার যেটা সক্ষমতার জায়গা থেকে দেখি আমরা অন্য জায়গাগুলোতে যেটা বলেছি যে কর্মসংস্থানের কথা নিয়ে অনেকে বলে যে বিএনপি সত্যি সত্যি, আপনি যে কথাটা আপনি বলতে চাইলেন যে সত্যি সত্যি 18 মাসে 1 কোটি, যদি আপনি 100 দিন বলছিলেন 18 মাসে, সেটা কিন্তু এই যে গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ওনারা বিশেষায়িত হাসপাতাল করে কিন্তু বড় রোগের চিকিৎসা দিতে চান। আমরা কিন্তু সেই জায়গায় ভিন্নতা আছে আমাদের। আমরা মনে করি যে রোগ যেন না হয় সেই জায়গাতে কাজ করতে হবে। কেউই চায় না যে ভাই বিনা পয়সায় হলে কি আপনি ওপেন হার্ট সার্জারি করবেন? আপনাকে যদি কেউ বলে যে ভাই আপনি বিনা পয়সা করে দেবো, আপনাকে ওপেন হার্ট সার্জারি করে দিই, আপনার কিডনি ট্রান্সপ্লান্ট করে দিই, আপনি করবেন এটা? বরং তার চাইতে বলবেন ভাই আমাকে এমন ব্যবস্থা বলা যেন আমার ওপেন হার্ট সার্জারি করতে না হয়, আমার জন্য কিডনি রোগ তারপরে না হয়। আসলে আমরা সাধারণ জনগণ প্রত্যাশা রাখতে চাই এই মধুর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হোক। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 টিভিতে রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।